হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের গল্প তুই আমার সুরঞ্জনা, পর্ব 17, রাইটার আয়েশা নূর ছদ্মনাম। ফজর নামাজ পড়ে শোয়ার পর নীরবের আর ঘুম আসছে না। হাজার চেষ্টা করেও তার চোখে ঘুম নেই। সে বারবার এদিক ওদিক পাশ ফিরছে, একবার ডান দিকে তো আর একবার বাম দিকে। তাকে নড়াচড়া করতে থেকে প্রমিতি ঘুম ঘুম স্বরে বলে ওঠে, কী হলো, আপনি ঘুমাচ্ছেন না কেন? সকালে তো অফিস যেতে হবে, ক্লান্ত অনেক। প্রমিতি নাক ফুলিয়ে কালকের রাতে নীরবের বলা কথাগুলো রিপিট করলো। এই ব্যাপারটা নীরবের ধরতে খানিকটা সমস্যা হলো। যখন সে বুঝতে পারলো যে প্রমিতি তার কথায় তাকে বলছে, তখন নীরব মিটমিট করে হেসে বলে, হ্যাঁ হ্যাঁ, শুক্রবারও আমি অফিস করি। প্রমিতি আবারও অভিমানী সুরে বলে, আপনিই তো বলেছেন আজ কি সকালে অফিস যাবেন। আচ্ছা, এক কাজ করুন, আজকে রাতে আর আসারই দরকার নেই, অফিসে রাতটা কাটিয়ে দিন। নীরব কিছুটা অবুঝের মতো বলে ওঠে, বাই এনি চান্স তুমি কি কষ্ট পেয়েছো, বা রাগ না না অভিমান করেছো? প্রমিতি ভারী গলায় বলে, না তো, অভিমান কেন করব, আজব। এবার নীরব প্রমিতির দিকে ঘুরে শুইল। এতে প্রমিতি কিছুটা ঘাবড়ে গেল, সেই সাথে হকচকে ওঠে। তা দেখে নীরব মুচকি এসে বলে, তো কী চাও, সারাদিন বাসায় বসে বসে তোমাকে দেখব? না, মোটেও না। আমাকে কেন দেখবেন? আমি তো দেখতে সুন্দর না। তাই? তুমি দেখতে সুন্দর না? না, শ্যামলা আমি করুণ গলায়। আসলে ঠিকই বলেছ, তুমি দেখতে অতটা সুন্দর না, মজা করে। একথা শুনে প্রমিতি কান্না জুড়ে দিল। প্রমিতি হুট করে কেঁদে দেওয়ার ফলে এবার নীরব নিজেই কিছুটা হকচকে দেয় এবং বিচলিত হয়ে বলে, সরি, মজা করছিলাম আমি তোমার সাথে। প্রমিতি কাঁদতে কাঁদতে বলে, যদি সুন্দর নাই হই তাহলে বিয়ে করার কি প্রয়োজন ছিল? খোঁটা মারার জন্য বিয়ে করেছেন? নাক টানতে টানতে। একথা শুনে নীরবের মধ্যে কী যেন একটা পরিবর্তন আসলো। সে হুট করে প্রমিতিকে জড়িয়ে ধরে। আচমকে এমন কিছু হওয়ায় প্রমিতি চমকে ওঠে, নিজেকে নীরবের কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করে। নীরব নিজের হাত দিয়ে প্রমিতিকে ধরে ফেলে এবং ফিসফিস করে বলে, যাও, আজকে সারাদিন তোমাকে নিয়ে ঘুরবো। প্রমিতি মুখ ঘুরিয়ে নিল এবং গোমরা মুখে বলে, উইকেন্ড জন্য বাসায় থাকবেন, এটা আমি মানি না। তুমি কি মন খারাপ করেছো? আর করলেও কারণটা কি? আচ্ছা, আপনি কাউকে দেখেছেন বিয়ের পরের দিন বউকে রেখে সকাল সকাল অফিস চলে যায়, আবার এত রাত কী করে পেলে? বলেন, দেখেছেন এমন কোনো ব্যক্তিকে? ঠোঁট উল্টিয়ে নীরব একদণ্ড ভেবে বলে, ইয়েস, আমার কেমিস্ট্রি প্রাইভেট টিচার বিয়ের পরের দিন সকাল 7টায় স্কুলে গিয়েছিল। স্যারের বিয়ের পরের দিন স্কুলে খাতা বিতরণ দিবস ছিল। প্রমিতি মুখ কালো করে বলে, এখন এসব ছাপাই দেওয়ার জন্য বলবেনি? নীরব প্রমিতিকে তার দিকে ঘুরিয়ে নিয়ে বলে, তুমি যে আমাকে খাবার আনতে পাঠিয়ে ঘুমিয়ে গেছো, তার বেলায় কি আমার অভিমান জাগতে পারে না? না, পারে না, শক্তপোক্তভাবে। কেন কেন বুড়ো কুচকে প্রমিতি মৃদু গলায় বলে, অভিমান শব্দটা কেবল মেয়েদের জন্য প্রযোজ্য। নীরব হালকা এসে বলে, না, অভিমান সবারই হয়, তবে ছেলেরা প্রকাশ করে না। কেন করে না? লজ্জা পায় সম্ভবত। অভিমান সবার উপর হয় না, যারা খুব আপন কেবল তাদের উপর অভিমান জাগ্রত হবে। প্রমিতি নীরবের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বিছানা ছেড়ে উঠে যেতে বলল। নীরব খপ করে প্রমিতির হাত ধরে ফেলে আর অতি নমনীয় কণ্ঠে বলে ওঠে, সুরঞ্জনা, ওইখানে যেও না গো তুমি। বলো না কো কথা ওই যুবকের সাথে, ফিরে এসো সুরঞ্জনা, নক্ষত্রে রূপালে আগুন ভরা রাতে, ফিরে এসো এই মাঠে, দেবে ফিরে এসো হৃদয়ে আমার, দূর থেকে দূরে আরও দূরে, যুবকের সাথে তুমি যেও না কো, আর কি কথা তার সাথে আকাশের আড়াল, আকাশে আকাশে মৃত্তিকার মতো তুমি আজ তার প্রেমে ঘাস হয়ে আসো সুরঞ্জনা। তোমার হৃদয়ে আজ ঘাস, বাতাসের উপর বাতাস, আকাশের উপর আকাশ। জীবনানন্দ দাশ। প্রমিতি নীরবের দিকে তাকিয়ে বলে ওঠে, এই সুরঞ্জনাটা আমার কে? আপনার গার্লফ্রেন্ড? একথা শুনে নীরব হো হো করে হেসে বলে, তুমি সুরঞ্জনাকে চেনো না? প্রমিতি ঠোঁট উল্টে বলে, উহ, চিনি না। এখন এটারও মজা নেন? না 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 না, মজা কেন নেব? আচ্ছা, বলছি, সুরঞ্জনাকে আকাশ লীনা কবিতার নায়িকা
শুনে মরে যাচ্ছে তাকে প্রতিবেশীরা হাত ধরে আটকে রেখেছে, কারণ এরই মাঝে লেনা একবার সুযোগ বুঝে উপরে উঠে যেতে চেয়েছিল, কিন্তু তাকে তাদের পাশের বাসার আঙ্কেল ধরে ফেলে, ফলে আর যেতে পারেনি বরকতের কাছে। লিনা সমান তালে কেঁদে চলছে, তার চোখের সামনে দুটো বিল্ডিং ধাও ধাও করে চলছে। এই অবস্থায় ভেতরে কারো পক্ষে থাকা সম্ভব না, না জানি বরকত কিভাবে আছে। লিনা এতটাই জ্ঞানহীন হয়ে পড়েছে যে বাসার কাউকে কল দেবে সেই ভাবনা মাথায় নেই। পাশ থেকে এক ফায়ার সার্ভিসের লোকেরও কথা লিনার কানে বেজে উঠল। উনি বলছিলেন, আরও কেউ কি আছে যাকে উদ্ধার করা হয়নি? আরেকজন বলে ওঠে, হ্যাঁ, একটা লোক বাথরুমে আটকা পড়েছে, ওনাকে উদ্ধার করতে গেছে, যে অবস্থা মনে হয় না বাঁচবে। তাই তো দেখছি, এই জন্যই রাফ স্যারকে পাঠিয়েছি। ইউ নো হি ইজ বেস্ট। আল্লাহ যেন লোকটাকে রক্ষা করে। লিনা আর কিছু শুনতে পেল না, তার কানে একটা কথাই বাজছে, তা হলো যে অবস্থা মনে হয় না বাঁচবে। তবে কি সে বরকতকে হারাতে চলেছে? লিনা ডুকরে কেঁদে ওঠে। চলবে, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। গল্প তুই আমার সুরঞ্জনা, পর্ব 18, বোনাস পর্ব। রাইটার আরিশানুর, ছদ্মনাম। রাফসার ফায়ার সার্ভিসের বেস্ট অফিসারকে পাঠানো হয়েছে। সে যথেষ্ট প্রোটেকশন নিয়ে তড়িঘড়ি করে দাও দাও আগুনের মাঝে ঢুকে পড়ল। যদিও বা আগুনের সাথে খেলা করা রাফসারের মতো ফায়ার সার্ভিসটা প্রতিটা অফিসারের জন্য খুবই সাধারণ ব্যাপার। এজন্য প্রতিদিন অফিসে যাওয়ার মতো স্বাভাবিক হয়ে গেছে রাফসারের কাছে। আপাতত দৃষ্টিতে তার কাছে সাধারণ ব্যাপার হলেও বাস্তবটা কিন্তু অনেক জটিল। এ আগুনে সে কাউকে রক্ষা করতে গিয়ে নিজেও না ফিরে আসতে পারে। এতটা রিস্ক দিয়েও ফায়াররা মানুষকে বাঁচায়। রাফসার অগ্নি নির্বাক যন্ত্র হাতে নিয়ে জ্বলন্ত বিল্ডিংয়ের দিকে তাকালো। যত দ্রুত সম্ভব তাকে 5 তলায় পৌঁছাতে হবে। কেউ একজন তার অপেক্ষা করছে। এক মুহূর্তের জন্য পিছুপা হয় না রাফসার। তার কাজে আগুন নেভানো। বিল্ডিংটার ভিতরে ঢুকতেই রাফসার তীব্র উত্তাপ অনুভব করলো। এই বিল্ডিংটাকে এখন জাহান্নামের মতো লাগছে রাফসারের কাছে। সে অগ্নি নির্বাপক যন্ত্র তথা সিলিন্ডার থেকে তরল কার্বন ডাই অক্সাইড স্প্রে করে আগুন নিভিয়ে নিজের পথ বের করে নিতে লাগলো। 15 মিনিটের ব্যবধানে সে 5 তলায় উঠে পড়ে। তার জায়গায় অন্য কেউ হলে আরও কিছুটা সময় লাগাতো, কিন্তু রাফসার বেস্ট ফাইটার অ্যাওয়ার্ড পেয়েছে এবার। এ থেকে বোঝা যায় সে বেশ দক্ষ, তাই সময়ও তুলনামূলক কম নিয়েছে। 5 তলায় উঠে সে জায়গায় মতো পৌঁছে গেল। তারপর আবারও স্প্রে ছিটিয়ে নিল। এদিকটায় আগুনের প্রকট অনেক বেশি। রাফসার দোয়া দরুদ পড়তে পড়তে ভিতরে ঢুকে পড়ে। তাকে ইনফরমেশন দেওয়া হয়েছে যে লোকটা বাথরুমে আটকা পড়েছে। এখন বাথরুমে খুঁজে পেলে হলো। রাফসার আগাতে লাগে। চারপাশে আগুনের লাল আভা, ধাও ধাও আগুনের সাথে ছাই হয়ে যাওয়া এক কলের স্বপ্ন। যে কোনো স্বাভাবিক মানুষ এই সিন দেখলে ভয়ে অজ্ঞান হয়ে যাবে। রাফসার বাথরুমে খুঁজে পেল। বাথরুমের দরজার এক পাশে পুড়ে গেছে। সে যথাসম্ভব আগুন নিভিয়ে সামনে পা বাড়াতে থমকে গেল। একটা লোককে বাথরুমের মেঝেতে পড়ে থাকতে দেখেছে সে। আশেপাশে পানি আর পানি, তাই আগুন খুব একটা নেই। দরজার এক পাশে যেহেতু পুড়ে ছাই হয়ে গেছে, তাই গেট ভাঙতে হয়নি তার। রাফসার দেখলো কেবল ঝর্ণা থেকে পানি পড়ছে না, সব কল থেকে পানি আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। কলের পানি নর্মালি কল থেকে পড়লে নিচে পড়ে যায়, কিন্তু লোকটা কৌশলে মগ, বদনা, শ্যাম্পুর বোতল, বালতি এমনভাবে রেখেছে যেন পানি কল থেকে পড়ে এসবের সাথে ধাক্কা লেগে দিক পরিবর্তন করে চারপাশে ছড়িয়ে যাচ্ছে। রাফসার তাও স্প্রে মারলো এবং মনে মনে লোকটার বুদ্ধির প্রশংসা করলো। সে নিচে থাকাকালীন দেখেছে একটা মেয়ে পাগলের মতো কান্না করছে এবং আগুন লাগা সত্ত্বেও বিল্ডিংয়ের ভেতর যেতে চাচ্ছে। এতে কিছুটা অবাক হয় রাফসার, কারণ এত বছর যাবৎ সে দেখে এসেছে আগুন লাগলে মানুষ সেই জায়গা থেকে পালায়, কিন্তু এই প্রথম দেখলো আগুনের কাছে যেতে চায়। পরে জানতে পারলো মহিলার হাজবেন্ড বাথরুমে আটকা পড়েছে, তাই এরকম করছে। মহিলাটাকে দেখে রাফসার মনে মনে ভাবে, কত ভাগ্যবান তার স্বামী, কপাল করে এমন বউ পেয়েছে। আর এদিকে তার ভাগ্য। একটা হতাশার শ্বাস ফেলে ভিতরে প্রবেশ করে লোকটার জ্ঞান ফেরানোর চেষ্টা করলো। কিছুক্ষণের মধ্যে বরকতের জ্ঞান ফিরে। সে রাফসারকে দেখে হালকা গলায় বলে, আমার লিনা কই? ও কি ঠিক আছে? কিছু হয়নি তোর? রাফসার অবাক হয়ে গেল। এমন দুর্যোগের মাঝেও কেউ অন্য কারো কথা ভাবতে পারে। আচ্ছা, এই লিনাটাকে? তাই বলে ওঠে লিনাকে।
বরকত নিস্তেজ গলায় বলে ওঠে, আমার বউ। বেগুনি জামা পরা মহিলাটা আপনার বউ? ঠিক আছে উনি, কিন্তু আপনি নিজে ঠিক নেই, পানি খাবেন? না। এটুকু বলে বরকত অজ্ঞান হয়ে গেল। রাফসার দেখলো বরকতের হাত খানিকটা জ্বলে গেছে। সে সেখানে মলম লাগালো এবং তাকে ধরে ওঠায়। ঠিক সেই মুহূর্তে ওয়াকি ঠিক সেই মুহূর্তে ওয়াকিটকে রাফসার খবর পেল নিচে সিঁড়ি দিয়ে নামা যাবে না। সিঁড়ি সম্পূর্ণ ধসে পড়েছে। অজ্ঞাত সে বরকতকে নিয়ে বারান্দায় গেল। নিচ থেকে তাদের লোকেরা দাঁড়িয়েছে। সে তার নিজের এবং বরকতের দুইজনের কোমরে 2টা রশি বেঁধে বারান্দার সাথে বেঁধে দিল। তারপর লাফ দিল। নিচে সেফটি দেওয়া আছে, তাই বরকতে কোনো সমস্যা হলো না। কিন্তু হুট করে রাফসারের দড়ি ছিঁড়ে পড়ায় সে সেফটি কিটের উপর না পড়ে 45 ডিগ্রি কোণ করে একটু বেঁকে অন্যদিকে পড়ল, যার দরুন হাতে ভীষণ জোরে ব্যথা পেল। অবশেষে রাফসার বরকতকে রক্ষা করবে সক্ষম হলো। দ্রুত তাদেরকে হাসপাতালে নেওয়া হলো। লিনাও বরকতের পিছে পিছে হাসপাতালে যেতে লাগলো। তার সাথে তাদের প্রতিবেশীও আছে। সাধারণ জীবনযাপনে বিপদ আপদে আত্মীয়র চেয়ে প্রতিবেশী আগে এগিয়ে আসে। লিনা আর বরকতের ক্ষেত্রেও তাই হলো। ঢাকা মেডিকেলে ভর্তি করানো হলো। সাথে আরও পেশেন্টও আছে যারা অগ্নি দুর্ঘটনায় আহত হয়েছে। লিনা হাসপাতালে দাঁড়িয়ে কান্না করতে লাগলো। তার এক প্রতিবেশী বলে ওঠে, আপনার ফ্যামিলি মেম্বারদেরকে ইনফর্ম করুন। এই বিষয়টা মাত্র মাথায় আসলো লিনার, কিন্তু তার কাছে ফোন নেই, নাম্বারও মুখস্থ না। এখন কি করবে? তাই বলে ওঠে, আগে ওর ট্রিটমেন্ট শুরু হোক, তারপর ডাক দেবো, আমার কাছে ফোন নেই। লিনা বাকিটা সময় প্রার্থনা করতে করতেই কাটিয়ে দিল। আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া যে তার বরকতে কিছু